গল্প তোমাতেই বসে বস পর্ব ৬-৭ লিখেছেন নওশীন আদ্রিতা। নীর গাড়ি থেকে বের হতেই তার চোখ পড়ে আদ্রিতার পেছনে একটা বিলাই দৌড়াচ্ছে, আর সেটা দেখে আদ্রিতা চিল্লাচিল্লি করছে, এক প্রকার লাফাচ্ছে বলা চলে। নীর রাগ করবে নাকি হাসবে ভেবে কুল পাচ্ছে না, কারণ এই মুহূর্তে আদ্রিতাকে দেখে কেউ বলবে না সে ২০ বছরের কোনো যুবতী মেয়ে, বরং তাকে দেখে যে কেউ বলবে ১৩ কিংবা ১৪ বছরের একটা বাচ্চা মেয়ে। নীর দেখে আদ্রিতা দৌড়ে তার পেছনে দাঁড়ায়, পরে তার শার্ট খামচে ধরে যেন তার সামনে গুন্ডাদের দল, আর তাদের ভয়ে আদ্রিতা নীরের পেছনে আশ্রয় নিয়েছে। এদিকে আদ্রিতার হালকা বড় নখের থাবায় নীরের পিঠ দেবে গেছে ইতিমধ্যে, তবুও নীরের হেলদোল নেই, মুখে ব্যথার লেশমাত্র আভাসও নেই, না আছে বিরক্তি। এতক্ষণে আদ্রিতার জন্য জন্ম নেওয়া সকল অভিমান অভিযোগ যেন এক নিমিষে পালায় গেল বাতাসের সাথে। প্লিজ ওইটাকে সরান, আমার ভয় করে। আজ অবধি কাউকে দেখেছো বিলাই দেখে ভয় পাইতে? সামনে আসো। না না, হ্যাচর দিবে, একবার দিয়েছিল। ডাক্তার ৮-৮টা ইঞ্জেকশন দিয়েছিল জানেন, আব্বু কত না করলাম তাও দিল। আপনি ওইটাকে সরান। আরও গভীরভাবে নীরের শার্ট খামচে ধরে রাখে। বিলাই এবার আদ্রিতার পায়ের সামনেই বসে পড়ে। আদ্রিতা পায়ে নরম কিছুর আভাস পেতেই পিটপিট করে চোখ মেলে তাকায়, আর তাতেই তার জান পাখি উড়ে যায়। এক চিৎকারে নীরের কাঁধে নীর সহ আশেপাশের মানুষও হতদন্ত হয়ে পড়ে। একটা মানুষ বিলাই দেখে যে জমের মতো ভয় পেতে পারে তা আদ্রিতা না দেখলে হয়তো কেউ বুঝতে পারে না। নীর আর কোনো উপায় না পেয়ে কাঁধে নিয়ে গাড়ির রুফে বসে দেয়। ওপেন ইওর আইস, বিলাই নাই, চলে গেছে। আদ্রিতা এবার তাকায়, দেখে সত্যি সত্যি বিলাই রাস্তার দিকে দৌড় দিয়েছে। এবার আশেপাশে তাকাতে হকচকিয়ে যায়, কারণ প্রায় সবার চোখ তাদেরই দিকে। এবার আদ্রিতার মাথায় এসে সে এতক্ষণ কি করেছে লজ্জায় নিজেই লাল হয়ে যায়। ইস, কি কাণ্ডই না করলাম! রাক্ষস রাজা নির্ঘাত ক্ষেপে বোম হয়ে আছে। এবার আমার কল্লা হারানো থেকে যে কেউ বাঁচতে পারবে না তা আমি ১০০% নিশ্চিত। এই বেডা কখন বলে আমাকে বুড়িগঙ্গা নদীতে ডুবাবে মনে মনে। আদ্রিতা ভয়ে ভয়ে নীরের দিকে তাকাতেই তার চোখ আটকে যায় নীরের ধূসর বর্ণের চোখের দিকে। নীরের চোখ তখনও তার দিকে স্তব্ধ। আদ্রিতা নীরের দিকে ভালো করে খেয়াল করে আজ এই প্রথম আদ্রিতা মনে মনে বলে ওঠে, দুধে আলটা লোকটি যেন বিদেশি আর হবেও না কোনো বড় খালা আর খালু, তারাও যে এমনই একদম নানুজানের মতো। অতিরিক্ত রোদের তাপে ফর্সা মুখটা কেমন লালচে হয়ে এসেছে, যা তার সৌন্দর্য কমানোর বদলে বাড়িয়ে দিচ্ছে কয়গুণ। লম্বাই হবে ৬ ফুটের কাছাকাছি বা তার চেয়ে ১-২ ইঞ্চি কম বেশি। গালে হালকা দাড়ি, মনে হয় কিছুদিন আগেই কাটিয়েছে। থুতনির পাশে কেমন একটা কাটা দাগ। আদ্রিতা এইসব ভাবতে ভাবতে কখন নীরের কাটা দাগের দিকে হাত বাড়ায় দেয় নিজেও টের পায় না। এদিকে নীর নিজেও আদ্রিতার দিকে থাকায় সেও টের পায় না। হঠাৎ দুজনের ধ্যান ভাঙে রিয়াজের ডাকে। রেনু, এইখানে তোর আইসক্রিম, এবার চল বাসায়, অনেক গরম। মেহের কই নীর? কই আর থাকবে, শপিং করছে তার বান্ধবীদের সাথে। তো তুই ওকে রেখে চলে যাবি ইডিয়েট! রিয়াজের গালে থাপ্পড় দিয়ে, এটা কিন্তু ঠিক না, আমি বড় হয়েছি, তুমি এইভাবে সবার সামনে আমাকে হেরেস করতে পারো না। কাঁদো কাঁদো হয়ে সাথে সাথে নীর আরেকটা থাপ্পড় বসায় দেয়। আদ্রিতা নিচে নেমে ভয়ে দাঁড়ায় পড়ে। এত বড় ভাইয়ের গায়ে যেমনি বিনা দোষে মারছে, সে আজ অবধি যা যা করছে তার জন্য না জানি কয়টা মার তার আগে ভাগেই দূরে সরে দাঁড়ায়। এই জন্মে সে নীরের সাথে যাবে না, না জানি এক পায়ে তাকে কয়টা মারে। এবার কিন্তু আমি পুলিশের কাছে যাব, তোমার নামে হ্যারাসমেন্টের চার্জ লাগাবো। সাথে সাথেই পড়ে আরেকটা থাপ্পড়। রিয়াজ এবার আদ্রিতার পিছে যায়, দাঁড়ায়, আঙুল তুলে কিছু বলতে যাবে, তার আগেই নীর নিজের শার্টের হাতা ফোল্ড করে আগাতে নিলে আদ্রিতা রিয়াজ দুজনেই দেয় ভো দৌড়।
সাথে আড্ডিটা একটা ইটের সাথে বেজে পড়ে নিলেই নীল দৌড়ে আসতে নেয়, রিয়াজও হতভম্ব হয়ে যায়। ততক্ষণে কেউ একজন আদ্রিতার হাতকেও টেনে দাঁড় করিয়ে দেয়। আদ্রিতা পেছনে তাকিয়ে দেখে তখনকার শপিং মলে দেখা সে ছেলেটি। কি ম্যাডাম? যখন দেখি তখনই হয় ধাক্কা খান, না হলে পড়ে যান। এটা তো শপিং মল, বাচ্চাদের পার্ক না। লাগেনি তো আপনার? আদ্রিতা লজ্জিতভাবে মাথা নিচু করে মাথা ঝুঁকায়, যা দেখে নীরের চোয়াল শক্ত হয়ে যায়। সে দ্রুত পায়ে এগিয়ে আসে। ততক্ষণে রিয়াজ ছেলেটির দিকে হাত বাড়িয়ে দেয়। ওর তরফ থেকে আমি সরি বলছি ভাইয়া। বাই দ্য ওয়ে, আমি রিয়াজ চৌধুরী। হাই, আমি আওয়াজ। আয়াজ সুবহান শেখ। নাইস টু মিট ইউ অ্যান্ড থ্যাংক ইউ অলসো। ওকে বাঁচানোর জন্য, ওনার জন্য আজকের পর থেকে সবসময় আমি আছি মনে মনে। ব্যাপার না, ইটস মাই প্লেজার। আজ আমি আর এই যে বিগ বেবি, নিজের খেয়াল রাখবেন। আশা করি এইভাবে পড়তে থাকলে ব্যথা পাবেন। সবসময় তো আমি থাকবো না আপনারই ভয় পাওয়া ফেসটা দেখার জন্য। চিন্তা করবেন না মিস্টার আয়াজ, আমি আছি। আপনাকে প্রয়োজন পড়বে না। আজকেও তো ছিলেন মিস্টার, নামটাও আপনার জানা হলো না। যাই হোক, আজকে তো ছিলেন, তাও তো বাঁচাতে পারলেন না। পারিনি বা পারবো না এমনটা নয় মিস্টার আয়াজ। সে ব্যথা পেলে ওষুধ লাগাবো আমি, দরকার পড়লে ব্যথা দিব আমি, আর বাঁচাবো আমি। আর ভয়, তার হাসিটা, কান্না, তার নিচু মুখ, সব আমার বিষয়। দেখা যাবে, আবার দেখা হবে। সি ইউ সুন। কথাটা বলে আয়াত চলে গেল। নীর রেগে আদ্রিতার হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির দিকে। আদ্রিতার হাতটা যেভাবে নীর রেগে ধরে আছে, তাতে আদ্রিতার মনে হচ্ছে তার হাত দিয়ে এই মুহূর্তে ভেঙে দাঁড়িয়ে যাবে। আহ, কি করছেন? লাগছে তো। আমার হাত ছাড়ানোর চেষ্টা। নীর আদ্রিতাকে নিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে পেছনের সিটে এক প্রকার ছুঁড়ে ফেলে দেয়। নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করে। কিছু দূর যেতে গাড়ি থামিয়ে পেছনের সিটে যে বসে আদ্রিতাকে নিজের দিকে ঘুরায়। আদ্রিতার ব্যথা হয়ে আসা হাতটা পুনরায় চেপে ধরায়। আদ্রিতা পুনরায় কুকিয়ে ওঠে। ব্যথা লাগে তাই না? আমারও ব্যথা লাগে। কেন, তুই ওর সামনে ভয় পাবি কেন? তুই মাথা নিচু করবি, বল আমাকে। তোর দায়িত্ব আমার। তোর ব্যথা, তোর লজ্জা, তোর হাসি, তোর কান্না, সব কিছুর দায়িত্ব এই আমি বাদে আর কারো না। কথাটা মাথায় গেঁথে রাখ। এই জীবনে আমি মরি বা বাঁচি, আমার নিঃশ্বাস চলুক বা না চলুক, আমার হাত পা সক্ষম থাক বা না থাক, আমি এই দেশে থাকি বা জাহান্নামে, তোর প্রতিটা নিঃশ্বাস শুধু আমার জন্য। আদ্রিতা এবার রেগে যায়। মানে কি? আমার হাত ছাড়ুন। আমি মানুষ, কোনো পুতুল নয় যে সবার কথা শুনে চলবো। আমাকে কি মনে হয় আপনার? হ্যাঁ, আপনি যাই বলবেন তাই করতে আমি বাধ্য নই। আলবৎ তুই বাধ্য। আর আমার কথায় হেরফের হলে আমার চেয়ে ভয়ঙ্কর কেউ হবে না। আপনার চেয়ে ভয়ঙ্কর আদ্য কেউ আছে? রাক্ষস রাজা একটা। সবার উপরে আপনার হম্বিতম্বি চালাবেন, আমার উপরেও তো একদমই না। নীর কিছু বলতে যাবে তার আগে তার ফোন বেজে ওঠে। সে নাম্বারটা দেখে আদ্রিতাকে ছেড়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। মিনিট দুয়েক পরে গাড়িতে ঢুকতেই নীর গাড়ির ভিতরে ঢুকতেই দেখে আদ্রিতা গাড়িতে নেই। কল আসায় বিনা লক করেই বেরিয়ে গেছিল। নীরের রাগে মাথা ফেটে যাচ্ছে, মন চাচ্ছে আবিরকে মেরে ফেলতে। সব রাগ যায় কেন জানি তার আবিরের উপরেই পড়ছে। খালি সে কখনো আদ্রিতাকে নিজের সাথে জড়ায়নি বা কোনো প্রকার অপমান করেনি, সেজন্য তাকে কিছু বলেনি। কারণ কারো প্রতি ভালোবাসা না আসাটা দোষের কিছু নয়। সবাই সবাইকে ভালোবাসে না, কিন্তু নীর নিজের বেলায় তেমনটা হতে দিবে না। দরকার পড়লে জোর করে হলেও নিজের কাছে আটকে রাখবে। দরকার পড়লে হাত পা ভেঙে দিবে, তাও নিজের কাছেই রাখবে। নীর ফোন বের করে লোকেশান অন করতে আদ্রিতার লোকেশান পেয়ে যায়। বাঁকা হেসে গাড়ি নিয়ে এগিয়ে যায় সেদিকে। কিছু দূর যেতেই চোখে পড়ে রিকশাতে হালকা লাল আভার ওড়না।
যেহেতু বিকাল টাইম, সেজন্য এই রাস্তায় তেমন কোনো মানুষ না থাকায় নীর গাড়ির স্পিড বাড়িয়ে রিক্সাটাকে ওভারটেক করে হঠাৎ এমন হাওয়ায় রিক্সাওয়ালার টাল সামলাতে না পেরে হঠাৎ ব্রেক কষতে যায়। আদ্রিতা সহ রিক্সা চালক সামনের দিকে ঝুঁকে পড়ে। আদ্রিতা রেগে মেগে রিক্সাওয়ালার পাওনা মিটিয়ে নিচে নেমে হাঁটা শুরু করে। নীরও গাড়ি সাইড করে আদ্রিতাকে কাঁধে তুলে নেয়। আরে কি করছেন? নামান আমাকে, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি আপনার নামে। নীর গাড়ির ভিতরে ঢুকতেই দেখতে পায় আদ্রিতা গাড়িতে নেই। কল আসার বিনা গাড়ি লক করে বেরিয়ে গেছিল। নীরের রাগে মাথা ফেটে যাচ্ছে, মন চাচ্ছে হয় আবিরকে মেরে ফেলতে। সব রাগ যায় কেন জানি তার আবিরের উপরেই তার পড়ছে। খালি সে কখনো আদ্রিতাকে নিজের সাথে জড়ায়নি বা কোনো প্রকার অপমান করেনি, সেজন্য তাকে কিছু বলেনি। কারণ কারো প্রতি ভালোবাসা না আসাটা দোষের কিছু নেই, সবাই সবাইকে ভালোবাসে না। কিন্তু নীর নিজের বেলায় তেমনটা হতে দিবে না। দরকার পড়লে জোর করে হলেও নিজের কাছে আটকে রাখবে, দরকার পড়লে হাত পা ভেঙে দিবে, তাও নিজের কাছেই রাখবে নীর। ফোন বের করে লোকেশন অন করতে আদ্রিতার লোকেশন পেয়ে যায়। বাঁকা হেসে গাড়ি নিয়ে এগিয়ে যায় সেদিকে। কিছু দূর যেতেই চোখে পড়ে রিকশাতে হালকা লাল আভার ওড়না। যেহেতু বিকাল টাইম, সেজন্য এই রাস্তায় তেমন কোনো মানুষ না থাকায় নীর গাড়ির স্পিড বাড়িয়ে রিকশাটাকে ওভারটেক করে হঠাৎ এমন হয় রিকশাওয়ালা টাল সামলাতে না পেরে হঠাৎ ব্রেক কষতে যেয়ে আদ্রিতা সহ রিকশা চালক সামনের দিকে ঝুঁকে পড়ে। আদ্রিতা রেগে মেগে রিকশাওয়ালার পাওনা মিটিয়ে নিচে নেমে হাঁটা শুরু করে। নীরও গাড়ির সাইড করে আদ্রিতাকে কাঁধে তুলে নেয়। আরে কি করছেন? নামান আমাকে, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি আপনার নামে। মানহানির মামলা বলতে যেয়ে থেমে যায় আদ্রিতা। মনে পড়ে যায় রিয়াজের মামলা বলায় কতগুলো থাপ্পড় খেতে হয়েছে। আদ্রিতা ইচ্ছা মতো ঘুষি মারতে থাকে, কিন্তু নীর হেলদোল না দেখে থেমে যায়। একসময় গাড়িতে নামিয়ে দেয়। আদ্রিতাও গাল ফুলিয়ে বের হতে নিলেই নীর বলে ওঠে, আবার যদি কোলে ওঠার মন চায় তাহলে বের হতে পারো, এমন নরম জিনিস কাঁধে নিতে আমার খারাপ লাগবে না অবশ্যই। নীর কথা শুনে আদ্রিতার নাক মুখ কুঁচকে বলে, কি অসভ্য! সভ্য হলে আমাকে আর এই জন্মে বাবা ডাক শোনা লাগবে না। এই আপনার মুখে লাগাম নেই না? অসভ্য অসভ্য না, মুখে লাগাম আছে আর না কাজের। মুখ ফুলিয়ে নীর এবার আদ্রিতার দিকে ঝুঁকে যায়। হঠাৎ এমন হয় আদ্রিতা হতচকিয়ে ওঠে। तुम पास हो और हम हाथ में राहे माफ़ कीजिएगा, जान निसार प्यार में किया इतना भी शरीफ नहीं हटा। তুমি পাশে থাকো আর আমি নিজের লাগামে থাকি তো দুঃখিত প্রিয়তমা, ভালোবাসায় কেউ এতটাও ভদ্র হয় না। নীর আদ্রিতার মুখে ফু দিয়ে দূরে সরে আসে। আদ্রিতার কানে এখনো বাজছে নীরের স্লো ভয়েজের কথাগুলো। সে হিন্দি বুঝে এই লাইনটাও বহুবার অনলাইন জগতে দেখেছে, কিন্তু সরাসরি এই কথা যে এতটা নেশা থাকে তা সে জানতো না। এই কথা তো সেও আওড়েছিল বহুবার, কিন্তু কই তার কথা থেকে আদৌ নেশা ছিল? কই তাহলে তো সেদিন আবিরেরও এমন অনুভূতি হওয়ার কথা। কিন্তু না, সেদিন তো আবির তার মতো গ্রাস হয়নি, বরং তার ঝাঁঝালো কথায় ক্ষত বিক্ষত হয়েছিল ষোড়শী কন্যা। এক সপ্তাহ পরেই আদ্রিতা চান্স পেয়েছে দ্য মেমোরিয়াল মেডিকেল কলেজে। তার নানার মৌখিক পরীক্ষায় তার কথায় দক্ষতা এবং আত্মবিশ্বাস দেখে প্রতিটি মানুষই মুগ্ধ হয়েছিল। ভার্সিটিতে প্রবেশ করতেই তার চোখ যায় তার বন্ধু মহলের দিকে। খুব কম সময়ে মানুষগুলো তার বড্ড আপন হয়ে গেছে, যেন বহুদিনের চেনা। তার 5 জনের এই বন্ধু মহল তার খুব প্রিয় হয়ে উঠেছে। সবগুলাই প্রাণোচ্ছল। সবার আগেই চোখ যায় তার রমিসার দিকে। চশমা পরা লম্বাটে মুখটার দিকে তাকাতেই তার একটাই কথা মাথায় আসে, পরাক্ষু।
মেয়েটা সারা দিন বই নিয়েই পড়ে থাকে, যার জন্য কম খেপায় না তাকে সিয়াম আর রাদীপ। কিন্তু এই মেয়ে বই থেকে মুখ তুলবেই না। যেখানে অবসর সময়ে সবাই গল্প আর আড্ডা করতে ব্যস্ত, সেখানে সে বইয়ের পাতা উল্টাতে ব্যস্ত। কিন্তু কি অদ্ভুত, এর কারণে সে আদ্রিতাকে খুব ভালোবাসে। এই ভালোবাসার কারণটা কিছুতেই বোঝে না আদ্রি। রমিসার থেকে চোখ সরাতে তার চোখ যায় চাঁদনির দিকে। মুহূর্তে যেন চোখ মুখে শান্তি শান্তি একটা ভাব অনুভব করে সে। চাঁদনিকে চিনে 6 দিনের মতো, তবু মেয়েটার কথা চালচলনে সবই যেন তার মস্তিষ্কে একটা শান্তি তৈরি করে। আদ্রিতাকে দেখেই 4 জন হাত নাড়ায়। আদ্রিতাও খুশি মনে সেখানে যেয়ে দাঁড়ায়। রাদীপ বলে ওঠে, কী রে হবু সাইকিয়াট্রিস্ট, তুই কি এই জীবনে তাড়াতাড়ি আসতে পারবি না? আরে আমি তো তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু আমার বাড়িতে 3টা হিটলার আছে না, আমাকে না খাইয়ে বের হতে দিবে না। সবচেয়ে বড় হিটলার ওই রাক্ষস রাজার জীবনটা টানা টানা করে দিল। আজ আর ওর জন্য নানু কতগুলো বকা দিল। আমি নাকি খাই না, পানি খাই না, রাত জাগে, ফোন চালাই গাল ফুলিয়ে। আহারে বেচারা আমার আদু বুড়িটা। থাক, কান্দে না, ললিপপ কিনে দিবনি। চাঁদনির কথায় সবাই কিটকিটিয়ে হেসে ওঠে। আদ্রিটা চোখ ছোট ছোট করে তাকায়। তখনই পাশ থেকে সিয়াম বলে ওঠে, ওই দেখ দোস্ত, তোর রাক্ষস রাজা আইসে। ওই কিছু গিলে খাক আর না খাক, তোর রাক্ষস রাজাকে সব মেয়েই চোখ দিয়ে গিলে খাবে পাক্কা। সিয়ামের কথায় সবাই ওই দিকে তাকায়। রামিসার এবার বইয়ের মাঝখান থেকে চোখ মেলে নীরের দিকে চোখ দেয়, সাথে সাথে তার চোখ ঘুরিয়ে নেয় আদ্রিতার দিকে। দীর্ঘশ্বাস ফেলে পুনরায় চোখ মেলে ধরে বইয়ের পাতায়। এই দুনিয়ায় হয়তো সবচেয়ে কঠিন কাজ হলো নিজের প্রিয় মানুষটাকে অন্যের প্রিয় হতে দেখা। আদ্রিতা নীরের দিকে তাকায়। আসলে নীরকে আজ অদ্ভুত রকমের সুন্দর লাগছে। ব্লু শার্ট, হোয়াইট প্যান্ট, হাতে একটা অ্যাপ্রন, শার্টের বোতামে সানগ্লাস গুজে রাখা, ডান হাতে ব্র্যান্ডেড ওয়াচ। সব মিলে যে কোনো মেয়েই তার দিকে তাকাতে বাধ্য হবে। হঠাৎ করে পাশ থেকে চাঁদনি আদ্রিতাকে খোঁচা মারে, ব্যাপার কী রে আদু ভাই? আদ্রিতা, তুই আর তোর রাক্ষস রাজা কি আজ টুইনিং করে ড্রেস আপ করে এসেছিস নাকি? চাঁদনির কথা আদ্রিতা একবার নিজের দিকে তাকায় তো একবার নীরের দিকে। আসলে আদ্রিতার আজ ব্লু লং গাউনে সাদা লেডিস জিন্স, সাদা হিজাব পরে এসেছে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় তো উনি ব্ল্যাক পরেছিলেন রোজ দিনের মতো। হঠাৎ করে ব্ল্যাক ব্লু হয়ে গেল কি করে? সাথে সাথে সিয়াম আদ্রিতার মাথায় টোকা দেয়, তুই আসলেই একটা মাথা মোটা, তোর চেয়ে বেশি তো এখানকার ক্লাস 6-এর মেয়ের মাথায় বুদ্ধি। যা রামিসার মতো বই নিয়ে বসে থাক। আদ্রিতা রেগে সিয়ামকে তাড়া করতে শুরু করে। রামিসা বই বন্ধ করে তাদের দুষ্টুমি দেখে হেসে ওঠে। আর সে হাসির দিকে মুগ্ধ হয়ে তাকায় থাকে রাদীপ। প্রথম দিন থেকে এই মেয়েটাকে প্রতি অদ্ভুত টান অনুভব করে তারা। একে অপরকে চিনে দীর্ঘ 6 বছর। শুধু শিয়া রমিসাই না, বরং চাঁদনি আর সিয়ামও 6 বছরের মতোই পরিচিত। রাদীপ দেখতে কম সুন্দর না। নীরের পরে যদি কলেজের কেউ ক্রাশ বয় হয় তাহলে সেটা নিঃসন্দেহে রাদীপ। এমনকি সিনিয়র আপুরাও রাদীপের সাথে ফ্লার্ট করতে ছাড়ে না। রাদীপও তাদের সাথে তাল মিলায়। কিন্তু এই ফ্লার্টবাজি রাদীপ যে এক পরাক্ষ পাগল করে খোঁচা দিচ্ছে। খান বাড়িতে এক প্রকার শোকের ছায়ে নেমে এসেছে বলা যায়। কিছুক্ষণ আগেই স্লিপ খাওয়ার জন্য লিনার বাচ্চা পেটেই মারা যায়। সবার মুখে কষ্টের ছাপ স্পষ্ট, কিন্তু লিনার চোখ মুখে স্পষ্ট রাগ। আমি জানি এইসব তোরই বদয়ার জন্য হয়েছে আদ্রিতা। আমি ছাড়বো না তোকে। তোকে তোর কাজের শাস্তি যদি না দিয়েছি আমিও লিনা নয়। তোর জন্য আমি আমার বাচ্চাকে হারালাম, তুইও তোর জীবনের সব হারাবি। যেইটুকু অবশিষ্ট আছে তাও হারাবি। আমি লিনা বেঁচে থাকতে তোর সুখ স্থায়ী হবে না মনে মনে। হঠাৎ করে আদ্রিতা বিষম খেতেই চাঁদনি আদ্রিতার দিকে পানি এগিয়ে দেয়। কিরে আদু ভাই, কে গালি দিতেছে তোরে? কে আর দিবে? দেখ ওই রাক্ষস রাজাই কিছু একটা নিয়ে বকছে মনে হয়। কাজ কি আর তার পারে? তো শুধু একটাই, আমাকে।
আর কিছু বলার আগেই জিহবাই কামড় দেয় তাকে। এইভাবে দেখে চাঁদনি সামনে তাকাতেও সেও ঢোক গিলে।